দেখছেন শ্রুতিনাটক অরিজিনালস, ইতিহাসের শ্রুতিকথা। ইংরেজিতে একটা কথা আছে, দি কোবরা এফেক্ট, যার বাংলা মানে হচ্ছে হিতে বিপরীত। সরকার বাহাদুর পুরস্কার ঘোষণা করেছে, তা সাপ মেরে জমা দিতে পারলেই 1 রুপিয়া। করতে গেলেন এক আর হয়ে গেল আর এক। রোজ দেখি বেটা আমার গাভীটার পা জড়িয়ে থাকে, আর আজই দেখছেন উল্টো পুরাণ। অতীব চালাক ইংরেজরা ভারতবর্ষের বুকে ঠিক এরকম একটা কাণ্ডই ঘটিয়েছিলেন। কিন্তু অন্যায় টাকা না দিবার লোক, আমরা এই অন্যায় কিছুতেই মানব না। না, মানব না। ভাই সকলে বলো, अंग्रेजी गुलामी नहीं चलेगा। नहीं चलेगा, नहीं चलेगा, अंग्रेजी गुलामी नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। আর সেই কাণ্ডটি থেকেই ইংরেজি ভাষায় জন্ম নিয়েছিল এই প্রবাদ, দি কোবরা এফেক্ট। আমি নিধি গো, আর তোমার পিছু নিয়েছি কারণ তুমি আর আমি মিলে এমন এক রসের জন্ম দেব যা থেকে সবাই জ্বলে পুড়ে মরবে। এসো এসো আমার সঙ্গে। চলুন শুনে নেওয়া যাক সেই ইতিহাস। শুরু হচ্ছে শ্রুতিনাটক অরিজিনালস এর আজকের শ্রুতিনাটক কেউটে কেলেঙ্কারি। চলবে 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 দিল্লি তখন পাঞ্জাব প্রভিন্সের এক আধা শহর আধা গ্রাম। এখন যেটাকে আমরা বলি ওল্ড দিল্লি, মূলত সেই অংশটাতেই ছিল মানুষের বসবাস। চাঁদনি চক বাজার তখনও ছিল জমজমাট। সরু গলি, ঠাসা দোকান, হকারদের হাগডা আর গরুর গাড়ির চাকার শব্দে মুখরিত এক বাজার। সেই চাঁদনি চোখে সাপের খেলা দেখাচ্ছেন মাঝবয়সী এক মানুষ, দুঃখীরাম। হঠাৎই 2 পুলিশ কনস্টেবল সেখানে ছুটে আসে। আমি কি অপরাধ করেছি হুজুর? কে নাম তো? আগে দুঃখীরাম। তুই ঝাড়ফুঁক জানিস? হ্যাঁ জানি হুজুর। চল আমাদের সঙ্গে, চল চল। কোথায় মহারাজ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ কর। মিউনিসিপ্যালিটির 2 জন কর্মীকে সাপে কেটেছে, তাদের বাঁচাতে হবে। চল চল চল। দিল্লিতে সাপের উপদ্রব চিরদিনই ছিল, কিন্তু ইদানিং স্থানীয় প্রশাসন শহরের নালা নর্দমা রাস্তাঘাটের উন্নতি সাধনের জন্য প্রচুর খোঁড়াখুড়ি করছিল, আর তাতে দিল্লির রাস্তায় হঠাৎই সাপের পরিমাণ খুবই বেড়ে গেছে। হে দুঃখীরাম, তোমার তো এখন পোয়া 12। ঠিক বলেছিস করিম, কাউকে সাপে কাটলেই তো এখন দুঃখীরামের ডাক পড়ছে। তা দুঃখী বাঁচাতে পারলে কাউকে? আরে কে উঠে ছবল দিলে কি আর কাউকে বাঁচানো যায় রহিম ভাই? তবে বাকি সব সাপ বুঝেছি বুঝেছি, জল ঢোড়া কামড়ালে তুমি তাকে বাঁচাতে পারো। সত্যি দুঃখীরাম, পেড়ে সাপুড়ে তুমি একেবারে সত্যিকারের গুণিন। 1895 সালে অ্যান্টিভেনাম আবিষ্কার হয়, ফলে তখনও সাপে কাটার কোনো চিকিৎসা ছিল না। ইউরোপিয়ান হাসপাতালগুলোতে কামড়ের জায়গা কেটে বিষ বের করার চেষ্টা হতো, গরম লোহা দিয়ে জায়গাটা পোড়ানো হতো, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হতো না। আর সাধারণ মানুষকে সাপে কাটলে দুঃখীরামের মতো সাপুড়েরাই ছিল একমাত্র ভরসা। তা শুনলাম মিউনিসিপ্যালিটির এক সাহেবও নাকি সাপের ছোবল খেয়েছে। তা তার চিকিৎসাও তুমি করছো নাকি হে? না না, ওনাকে ফৌজি হাসপাতালে নিয়ে গেছিল। সেখানে কি সব কাটাছেঁড়া করেছে, বিলিতি ওষুধ দিয়েছে, কিন্তু ওনারাও রুগী বাঁচাতে পারেননি। এই নিয়ে মোট 4 জন সাহেব সাপের ছোবলে মারা গেলেন।
শুনেছিস মতিলাল দর্জি তার ছোট ছেলের জন্য পাত্রী খুঁজছে? ও, তা সে কথা আমাকে কেন বলছিস লায়লা? তোর মেয়ে ঝিলিকের কথা ভেবে বললাম। হ্যাঁ, ওখানে একবার কথা বলে দেখতে পারিস। শুনেছি ছেলেটা নাকি খুব বেটে, তাই কোনো মেয়েরই তাকে পছন্দ হচ্ছে না। বেটে তো কি হয়েছে, ওদের অত বড় দোকান, চক মিলানো বাড়ি, এমন পাত্র কারো মনে ধরছে না। না, সেই জন্যই তো বলছি তোকে, তোর কর্তাকে বল গিয়ে একবার দেখা করতে। ঠিক আছে, বলবো না হয়। আচ্ছা, আসছি রে। কি দুঃখী, আজ এত সেজে গুজে কোথায় গেছিলে? এই গেছিলাম চাঁদনি চকে মতিলাল দর্জির দোকানে। মতিলালের দোকানে নতুন কুর্তা বানাবে নাকি হে? কি যে বলো করিম ভাই, চাল কেনার টাকা নেই, কুর্তা বানাবো? হ্যাঁ, টাকা নেই? এখন এত মক্কেল তোমার, সাপে কাটলেই তোমার ডাক পড়ছে, তাও বলছো টাকা নেই? আরে জান বাঁচাতে না পারলে কি আর কেউ টাকা দেয়? নাগমণি কালমেঘ বাটা দিচ্ছি, বিষ কাঠি ব্যবহার করছি, কিন্তু কিছুতেই রোগীকে বাঁচাতে পারছি না। টাকা তো দিচ্ছেই না, উল্টে গাল বন্ধ করছি। তাহলে দর্জির কাছে গেছিলে কেন? আসলে শুনেছিলাম মতিলাল নাকি তার ছোট ছেলের জন্য পাত্রী খুঁজছে, তাই গেছিলাম। ও, এবার বুঝলাম, তুমি তোমার মেয়ে ঝিলিকের শাদির জন্য গেছিলে। তা কি হলো, তোমাদের মেয়েকে ওদের পছন্দ হলো? না, বললো যে বুঝেছি ভাই, বুঝেছি। কি আর করবে, সবই অদৃষ্ট, ওপরওয়ালার মার, বুঝলে, ওপরওয়ালার মার। তোমার মেয়ের গায়ের রং যদি ফর্সা হতো, দুল্হাবাড়ির লোকেরা নিজেরাই ছুটে আসতো, তোমাকে দূরে দূরে ঘুরে বেড়াতে হতো না। কিন্তু তোমার মেয়ে তো কালো, নাক মোচা, একেবারে কাঠির মতো রোগা, কাজেই বৃথা চেষ্টা। ও মেয়ের বিয়ে হবে না দুঃখীরাম, যদি বা হয় অনেক টাকা লাগবে, বুঝলে। কিন্তু তোমার তো টাকাও নেই বললে, আজই বাড়ি যাও, যাও যাও। শিক্ষা চমৎকার, আগের বার আগের বার অরে শিক্ষা চমৎকার, আগের বার আগের বার অরে শিক্ষা चमत्कार, আগের বার हमारा बच्चा स्कूल जाएंगे, बड़ा भूखे सब पाएंगे। सोडा में खम जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। सोडा में खम जिंदाबाद। এ আবার কি শুরু হলো? আরে নতুন এক হুজুগ শুরু হয়েছে জানো না, মুসলমান ছেলেদের ইংরেজি শিক্ষা দিতে হবে, মানে ওই হিন্দুদের মতো। হ্যাঁ, বলছে সিপাহী বিদ্রোহের পর মোগল সাম্রাজ্যের পতন হয়, তারপর থেকে নাকি মুসলিম সমাজ খালি পিছিয়ে পড়ছে, যুগের সাথে তাল মেলাতে পারছে না। তাই ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাহলেই নাকি হিন্দুদের মতো আমাদের ছেলেরাও সরকারি দপ্তরে চাকরি পাবে। কে বলছে এসব কথা? আছে এক মহাপণ্ডিত সৈয়দ আহমেদ খান, মুসলমান ছেলেদের ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য আলিগড়ে উনি একটা কলেজও খুলে ফেলেছে, আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। কি কাণ্ড, কেউ বাধা দিচ্ছে না, দিচ্ছে না আবার। মাদ্রাসায় ইংরেজি শিক্ষা ঢুকলে আর রক্ষে আছে নাকি? তাই অনেকেই এর বিরোধিতা করছে। আমাদের পাড়ার পীর বাবাই তো বললেন, মুন্সি সাজ্জাদ হোসেন, আকবর এলাহাবাদীদের মতো কবি লেখকরাও এর তীব্র নিন্দা করছেন। তাই নাকি? তাই এতে কি আমাদের মতো গরিব মানুষদের কোনো উপকার হবে? তুমিও যেমন, আমাদের টাকা কোথায় যে ছেলেদের স্কুলে পাঠাবো? এসব করা হচ্ছে অভিজাত বড়লোক মুসলমানদের দলে টানার জন্য, বুঝলে। নাম দিয়েছে আলিগড় আন্দোলন। हमारा बच्चा स्कूल जाएंगे, बड़ा भूखे सब पाएंगे। सोडा में खम जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद सोडा में खम जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। কি গো, ওরা কি বললো? বললো, মানে বললো যে পাত্রী নাকি ঠিক হয়ে গেছে,
তবে যে শুনেছিলাম কোনো মেয়েই ওই ছেলেকে বিয়ে করতে চাইছে না। হ্যাঁ, তাই তো বলেছিলে তুমি, কিন্তু এখন বোধহয় কাউকে পেয়ে গেছে। তার মানে যে ছেলেকে কোনো মেয়ের পছন্দ নয় সেই ছেলেও আমাদের ঝিলিককে বিয়ে করতে চায় না। না না, তা না। তুমি চুপ করো, আমি বুঝি না আমাদের মেয়েটা কি এমন খারাপ। হয়তো ফর্সা নয়, একটু রোগা, কিন্তু কত বাধ্য মেয়ে, রান্না বান্না সেলাই ফোড়াই সবই জানে, তবু যে কেন ওকে কারো পছন্দ হয় না। চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি ঠিক ওর বিয়ে দেব, যেভাবেই হোক দেব। ঠাকুর, আমাকে কেন জন্ম দিলে তুমি? আমার চিন্তায় আমার মা সারা দিন কাঁদে, বাবা রাতে ঘুমোতে পারে না। এই জীবন নিয়ে আমি কি করব? ওই দেখ, মেনকার মেয়ে ঝিলি ওদের শিব ঠাকুর সামনে কি ভাব কাঁদছে। এ আর নতুন কি, রোজই মন্দিরে আসে আর এভাবে কাঁদে। ওর জন্য আমার খুব দুঃখ হয়। হ্যাঁ, দুঃখ হয় কিন্তু হাসিও পায়। ওর বোধহয় কোনোদিনও শাদী হবে না। ঠাকুর, একটা ব্যবস্থা করো ঠাকুর। আমি আমার জন্য বলছি না, আমি শুধু চাইছি আমার মা বাবার মুখে যেন আবার হাসি ফোটে। Madrasa Zindabad! 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 Madrasa Zindabad! 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 अंग्रेजी शिक्षा नहीं चलेगा नहीं चलेगा, नहीं चलेगा, अंग्रेजी गुलामी नहीं चलेगा नहीं चलेगा, नहीं चलेगा। अंग्रेजी गुलामी नहीं चलेगा অ্যাটেনশন, সবাই শোনো। দিল্লির সর্বত্র প্রচুর সাপ বাড়িয়া গিয়াছে, বড় বড় সাপ। আমরা এই সাপ মারিবার চেষ্টা করিতেছি, কিন্তু সফল হইতেছি না। তাই ডেপুটি কমিশনার বলিয়াছেন, তোমাদের মধ্যে যে একটা সাপ মারিয়া এখানে নিয়া আসিতে পারিবে তাহাকে 1 রুপিয়া বকশিশ দেওয়া হইবে। হ্যাঁ, 1 রুপিয়া বকশিশ পাইবে। একটা মরা সাপ আনিলেই 1 রুপিয়া পাইবে। একটা সাপ 1 রুপিয়া, একটা সাপ 1 রুপিয়া। এই সাহেব কি পাগল হয়ে গেছে নাকি রহিম? একটা সাপ মারলেই 1 টাকা পাওয়া যাবে? নিশ্চয়ই ফাজলামি মারছে। সারা দিন খেটে আমরা 2 আনা রোজগার করতে পারি না, আর বলে কিনা একটা সাপ ধরলেই 1 টাকা। না না, সিপাহীরা সব দেয়ালে দেয়ালে কাগজ লাগাচ্ছে। আরে তাই তো, তবে কি ব্যাপারটা সত্যি? একটা সাপ মারলে সত্যি 1 টাকা পাওয়া যাবে? তাই তো মনে হচ্ছে। আমার বাড়ির গোয়ালে একটা সাপ বাসা বেঁধেছে, ওটাকে এখনই ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির গোলাতেও সাপ রয়েছে, চলো চলো। আরে কি হয়েছে কি? সবাই পাগলের মতো কি খুঁজছে লায়লা? সাপ খুঁজছে রে, সাপ। সাপ? হ্যাঁ, সাপ। সে কি? কেন? সরকার বাহাদুর পুরস্কার ঘোষণা করেছেন, একটা সাপ মেরে জমা দিতে পারলেই 1 রুপিয়া। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। আল্লাহ এতদিনে মুখ তুলে তাকিয়েছেন। তোমার কর্তাকেও বলো সাপ ধরতে, উনি তো সাপুরে। আমাদের এলাকায় একমাত্র উনি সাপ ধরতে ওস্তাদ। এবার অনেক টাকা হবে তোদের, একেবারে বড় লোক হয়ে যাবি। হে ভগবান, তাই যেন হয় ভগবান, তাই যেন হয়। রোজ দেখি বেটা আমার গাভীটার পা জড়িয়ে থাকে, আর আজই দেখছেন কে পা জড়িয়ে থাকে? সাপ। তবে আর বলছি কি, রোজ রাতে বেটা গাভীটার দুধ খায়, আমরা 1 ফোঁটাও পাই না। তাহলে আজ গেল কোথায়? ওই বিচিলুগুলোর নিচে নেই তো? বেড়ার ঘর যে কোনো কোথাও থাকতে পারে। কই গো, শুনছো? কি হলো কি? 1 বাটি দুধ নিয়ে এসো তো। কলা আনবো কি? শুনেছি সাপ দুধ কলা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, 2টো কলাও নিয়ে এসো। কলা 2টো দুধে ভালো করে চটকে মেখে আনবে,
তারপর দেখবো দুধ কলার লোভে না এসে যায় কোথায়। একটা সাপ 1 রুপিয়া, একটা সাপ 1 রুপিয়া, একটা সাপ 1 রুপিয়া। কি গো, কোথায় চললে তুমি? পুরনো মসজিদের পিছনের জঙ্গলটায় অনেক সাপ আছে, সেখানে যাচ্ছি। দুধ কলা নিয়ে যাবে বাবা? দুধ কলা? ওসবে কিছু হয় না রে মা, সাপ দুধ খেতে পারে না। ও মা, নাগ পঞ্চমীতে এত লোক সাপকে দুধ কলা খাওয়ায়, আর তুমি বলছো সাপ দুধ খায় না? না, খায় না। আমাদের ঘরে এতদিন ধরে এত সাপ দেখছো তুমি, তাদের কখনো দুধ খেতে দেখেছো? সাপের জিভ চেরা, বুঝলে? ওরা দুধ খেতেই পারে না, ওরা যা খায় গিলে খায়। সেই জন্যে আমি ওদের ইঁদুর, ব্যাঙ, পাখির ছানা এইসব খাওয়াই। কিন্তু বাবা, তুমি তো খেলা দেখাবার সময় নিজেই সাপকে দুধ খাওয়াও। হ্যাঁ, তাই তো। তুমি সাপের মুখটা দুধের বাটিতে চেপে ধরো, আর বাটির দুধ আস্তে আস্তে কমে যায়। লোকের মন পাওয়ার জন্য সব করতে হয়, হাত সাপাই, বুঝলে? আমি এক জাদুকরের কাছে শিখেছিলাম। আচ্ছা, বেলা হয়ে আসছে, রোদের তেজ বাড়লে তেনাদের আর দেখা পাবো না, সব মাটির নিচে সেদিয়ে যাবে। সাবধানে যেও। জয় শ্রীরাম। দেখি দেখি, সরো সরো, সামনে সামনে সরো। কি হচ্ছে কি? ধাক্কা দেবেন না, ধাক্কা দেবেন না। সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট, সব চুপ করিয়া থাকো, একদম চুপ। অনেক লোক সাপ লইয়া আসিয়াছো দেখিতেছি, সব লাইনে দাঁড়াও। এই এখানে কেরানি বাবু বসিয়া আছেন, একজন একজন করিয়া ওনার টেবিলে আসিবে, সাপ দেখাইবে, রুপিয়া নিয়া চলিয়া যাবে। আন্ডারস্ট্যান্ড? বুঝে গেছি সাহেব, আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড, একেবারে ফুললি আন্ডারস্ট্যান্ড। ফুললি আন্ডারস্ট্যান্ড? এই হতভাগা মিনছে, পিছনে যা, পিছনে যা। আরে সাহেবের সাথে কথা বলছি, দেখতে পাচ্ছিস না? সব দেখতে পাচ্ছি। কায়দা করে আমাদের টপকে সামনে গিয়ে দাঁড়াবার ইচ্ছা, তাই না? যা, পিছনে যা। আরে তুই মেয়ে ছেলে হয়ে এখানে কি করছিস? সাহেব, এখানে ওয়ান মেয়ে ছেলে স্ট্যান্ডিং, ওকে বের করে দিন। তবে রে বেটা, আমাকে বের করবি? আমাকে সোজা মেয়ে ভেবেছিস নাকি? এই সব দিয়ে আজ তোকে মারবো। ভাগ 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 ভাগ। ওরে বাবা রে, মেরে ফেললো রে, ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ভাগ বেটা, ভাগ ভাগ এখান থেকে। নিধির সঙ্গে চালাকি? তোর মতো বদমাশকে আমি এ হাটে কিনে ও হাটে বেচে দিতে পারি রে। ওখানে কে হইতেছে? সিপাহী, ওই দুজনকে লাঠি মারিয়া বাহির করিয়া দাও। যাও যাও এখান থেকে, যাও। দেখি ওরে বাবানি, জ্যান্ত সবটা টিভিলে ফেলে দিয়েছি। খোলাতে পড়ো। শোনো সবাই, যারা যারা জ্যান্ত সব এনেছো লাইন থেকে বেরিয়ে যাও, শুধু মরা খাবার নেই এখানে। যারা যারা জ্যান্ত সব নিয়ে এসেছো সেগুলো মেরে আবার লাইনে দাঁড়াও। কিন্তু বাবু, সাপ মারলে ও জুড়িদার যে আমাদেরও মারবে। জুড়িদার? কে জুড়িদার? সাপের জুড়িদার বাবু, যে ওর সঙ্গী বা সঙ্গিনী। তাহলে তাকেও মেরে নিয়ে এসো। যত সব কুসংস্কারের ডিপো। যাও যাও, জ্যান্ত সব যারা নিয়ে এসেছো লাইনের বাইরে যাও। বাবু, আমি মরা সাপই এনেছি। ঠিক আছে, দেখাও আমাকে। এই যে স্যার দেখুন, এই দেখুন কত বড়। এ কি? এ তো দাঁড়ার। এই সাপের তো বিষ নেই। সে তো জানি না স্যার, আপনারা তো বলেননি বিষধর সাপই আনতে হবে। কে বলেছে? বলিনি। কেউটে, চন্দ্রবোড়া এইসব সব আনতে হবে, তবে টাকা পাবে, বুঝেছো? না তো, আগে তো বলেননি আপনারা। আপনারা বলেছিলেন একটা সাপ 1 রুপিয়া। আমি একটা সাপ এনেছি, আমাকে 1 টাকা দেন। টাকা কি গাছে বলে না? সব টাকার হিসাব জাহাজে চেপে বিলেতে যান, তা জানো? যাও যাও, বিষধর সাপ নিয়ে এসো। এ তো অন্যায়, টাকা না দিবার মতলব। আমরা এই অন্যায় কিছুতেই মানবো না। না, মানব না। ভাই সকল, সকলে বলো, अंग्रेजी गुलामी नहीं चलेगा।
नहीं चलेगा नहीं चलेगा अंग्रेजी गुलामी नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा अंग्रेजी गुलामी नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा 3 টাকা? তুমি আজ 3 টাকা নিয়ে এসেছো? মানে তুমি আজ 3টে সাপ ধরেছিলে বাবা? হ্যাঁ রে মা, দুটো কেউটে আর একটা চন্দ্রবোড়া। এদিকে পাড়ার কেউ তো 1 টাকাও পায়নি। সারাদিন চেষ্টা করে কেউ কেউ হয়তো একটা সাপ ধরেছিল, কিন্তু সেগুলোও বাবুরা নেয়। হ্যাঁ, বিষধর সাপ ছাড়া টাকা দিচ্ছে না। কিন্তু বাবা, বিষধর সাপ ধরা কি এতই সহজ? সহজ নাই তো, তবে ওরা যদি দূর থেকে লাঠি দিয়ে মারতে পারে তাহলে কিছু টাকা পেতে পারে। তুমি কি হাত দিয়ে সাপ ধরো বাবা? অনেক সময় হাত দিয়েও ধরি মা। যদি বুঝি এই গর্তে সাপ আছে তাহলে একটা ঘুঁটে জ্বালিয়ে সেই গর্তের মুখে ধরি। ধোঁয়া ভিতরে গেলে সাপ গর্ত থেকে মাথা বের করে, আর তখন আমি খপ করে মাথাটা চেপে ধরি আর টেনে বের করে আনি। তোমার কি সাহস বাবা! এমন সাহস আর কারোর নেই। নে হয়েছে, আর বাবার প্রশংসা করতে হবে না। এসব কথা শুনলে ভয়ে আমার বুক ধুকপুক করে। আরে সেই মেয়ে ছেলেটা মাথার উপর কেমন লাঠি ঘোরাচ্ছে দেখ। কিন্তু লাঠি ঘোরাচ্ছে কেন? ও ভাই, কি হচ্ছে এখানে? ওই বড় পাথরটার নিচে একটা সাপ ঢুকেছে, নিধিতাই ওটাকে বের করার চেষ্টা করছে। যেমন বুদ্ধি, মাথার উপরে লাঠি ঘোরালে কি আর সাপ বেরোয়? আরে এই মেয়ে, লাঠি দিয়ে খোঁচা দাও, খোঁচা দাও। ওরে বাস, বেরিয়েছে বেরিয়েছে, কত বড় ফোনা তুলেছে দেখ। একেবারে জাত কেউটে। নিধি, সাবধান, খুব সাবধান। আমার প্রাণে ভয় নেই। আমার বাড়িতে 4টে মুখ ভাতের জন্য হা করে আছে। এটাকে আজ আমি বধ করবই। ওরে ওরে, সাবধান সাবধান। তবে রে বেটা, দেখাচ্ছি মজা। এই দেখ, এই দেখ, এই হয়েছে হয়েছে, কাজ হয়েছে। সাব্বাস দিদি, কাজ হয়েছে। সাব্বাস দিদি। সাব্বাস সাব্বাস। হাতে তুলে দেখি তো কত বড় সাপটা। ও বিরাট বড়। এবার এটা নিয়ে আমি দিলাম চম্পট। চললাম ভাই সকল, এটা এখন আমার। আমার সাপ নিয়ে পালালো। ধর 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 বেটাকে, ধর ধর। ভাইয়েরা আমার, আজ আমি আপনাদের সামনে এসেছি আমাদের মুসলিম সমাজের গল্প সৈয়দ আহমেদ খানের কথা বলতে। কফে কফে কফে। ভাই সকল, উত্তেজিত না হয়ে আমার পুরো কথা শুনুন। যারা ধর্ম মানে না, কোরআন মানে না, আমরা তাদের কথা শুনবো না। ভাইয়েরা, আপনারা ভুল করছেন। আমরা ধর্মের বিরোধী নই, বরং আমরা মনে করি আমাদের ধর্ম আমাদের রক্ষাকর্তা, আমাদের পথ প্রদর্শক। কিন্তু ভাইয়েরা, আপনারা নিজেরাই বলুন, ভারতীয় সমাজে আজ মুসলমানদের স্থান কোথায়? ইংরেজদের নেতৃত্বে আমাদের দেশ আধুনিকতার দিকে এগিয়ে চলেছে। বাঙালি তথা হিন্দুরা সঠিক শিক্ষা গ্রহণ করে সেই আধুনিক সমাজে নিজেদের স্থান করে নিচ্ছে। তারা ডাক্তার হচ্ছে, উকিল হচ্ছে, সরকারি দপ্তরে চাকরি পাচ্ছে, কিন্তু আমরা অন্ধকারেই পড়ে আছি। আমাদের উচিত আমাদের সন্তানদের ইংরেজি শিক্ষার আলোকে আলোকিত করা, কারণ বিদ্যা আল্লাহর নূর। সেই নূরকে আমাদের হৃদয়ে স্থান দিতে হবে। যুগ পাল্টাচ্ছে ভাইয়েরা, যদি আমরা যুগের সাথে না পাল্টাই, ইতিহাসের পাতা থেকে আমরা একদিন মুছে যাব। মাদ্রাসা ছেড়ে সাহেবি বিদ্যা, মহা শয়তান এই লোকগুলো। দালাল দালাল, ইংরেজদের দালাল। ওই যে সৈয়দ আহমেদ খানের কথা বললো,
তিনি যদি মুসলিম ছেলেদের ভালোই চাইবেন, তবে তিনি একজন খ্রিস্টানকে কেন তার কলেজের অধ্যক্ষ করেছেন? আমার তো মনে হয় মুসলমানদের খ্রিস্টান বানাবার জন্যই উনি কলেজটা খুলেছেন। যাকগে, চলো চলো, অনেক কষ্টে একটা সাপ যখন পেয়েছি, ওটা দিয়ে একটা টাকা নিয়ে আসি, চলো। বাবা, আজ তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? মনে হচ্ছে অনেক সাপ পেয়েছে। বলো না বাবা, আজ কটা সাপ পেয়েছো তুমি? পেয়েছি দুটো, কিন্তু সেটা কথা না। আজ মতিলাল দর্জি নিজে ডেকেছিল আমাকে। তাই নাকি? কেন? ওর বড় ছেলে সকালে দোকান খুলে একটা হিস হিস শব্দ শুনতে পায়। ছেলেটা তো সঙ্গে সঙ্গে লাফিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। অনেক লোক লাঠিসোঁটা নিয়ে আসে, অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সাপটাকে দেখতে পায় না। তখন আমাকে ডাকে। তারপর কি হলো বাবা? তারপর আর কি, আমি যাই, ওদের দেখাবার জন্য কিছু মন্ত্রতন্ত্র পড়ি, তারপর ঘুঁটে জ্বালাই। একটু পরেই একটা ঝুড়ির ভিতর থেকে বাবা জীবন মুখটা বের করে। আর তুমি খপ করে ওর মাথাটা ধরে ফেলো। হ্যাঁ, খপ করে আমি ওর মাথাটা ধরে ফেলি। কি মজা, কি মজা! দেখলে মা, বলেছিলাম না, আমার বাবার থেকে বেশি সাহস আর কারোর নেই। আহ, চুপ কর। তো এই ব্যাপার, এর জন্য তোমার এত আনন্দ? না গো, তারপর কি হলো শোনোই না। সাপটা ধরে দেওয়ায় মতিলাল তো খুব খুশি। সে আমাকে এই এতগুলো মিষ্টি খাওয়ালো, তারপর নিজেই ঝিলিকের কথা জিজ্ঞাসা করলো। আমার কথা? হ্যাঁ রে মা, তোর কথা। বললো, আজকাল তুমি তো ভালোই রোজগার করছো, যদি 200 টাকা নগদ দিতে পারো, তাহলে আমার রামলালের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেব। 200 টাকা? একটু কমাতে বললে না? পাগল নাকি? দরদাম করতে গেলে যদি দেখে বসে। তা অবশ্য ঠিক, কিন্তু অত টাকা কোথায় পাবে তুমি? কেন, টাকা তো ভালোই জমছে। কত জমেছে এখন অব্দি? আমি তো রোজই গুনি, 53 টাকা জমেছে মোট। এই নাও আরো 2 টাকা, তাহলে 55 টাকা হয়ে গেল। চিন্তা নেই, আমি 6 মাস সময় চেয়ে নিয়েছি, অতদিনে ঠিক 200 টাকা হয়ে যাবে। কি রে সরমা, 6 মাস তো কেটে গেল, ঝিলিকের বিয়ে ঠিক হলো? কোথায় বিয়ে? 150 টাকায় জমেনি এখনো? সেই তো, জমবেটা কি করে? সাপ মারলেই টাকা পাওয়া যাবে শুনে আশেপাশে গ্রাম থেকে সাপুড়ের দল এখানে চলে এসেছে, আর দিল্লির সাধারণ লোকেরাও তো সাপ ধরা শিখে নিয়েছে। সাপ তো আর দেখাই যায় না। সেটাই তো, মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না। অনেক আশা করেছিল এবার ওর বিয়ে হবে, কিন্তু কাঁদিস না রে, কাঁদিস না। তোরাই তো বলিস কপালের নাম গোপাল, যদি নসিবে থাকে তবে কেউ আটকাতে পারবে না। ঠাকুর, ও ঠাকুর! কে? আমাকে বলছো? হ্যাঁ গো ঠাকুর, তোমাকেই বলছি। এই ঘোর অন্ধকারে হনহনিয়ে কোথায় চলেছো? ভালোবাসার গোপন আসরে নাকি? কি যে বলো তার ঠিক নেই। আমি গরিব সাপুড়ে, বউ ছাড়া ভালোবাসার লোক পাবো কোথায়? বউ তো ছায়া, আজীবন সাথেই থাকে, কিন্তু তার বাইরেও কত রং, কত রস আছে জীবনে, সে খবর রাখো ঠাকুর। রস? হ্যাঁ, হাস্যরস, করুণ রস, রৌদ্র রস, আর এক রস আছে যা মুখে আনতে বুকের ভেতর কাঁপুনি ধরে। কে তুমি? আমার পিছু নিয়েছো কেন? আমি নিধি গো, আর তোমার পিছু নিয়েছি কারণ তুমি আর আমি মিলে এমন এক রসের জন্ম দেব যা দেখে সবাই জ্বলে পুড়ে মরবে। এসো, এসো আমার সঙ্গে। এ কি? হাত ছাড়ো, হাত ছাড়ো।
এসোই না গো, এসো এসো এসো। আরে ওটা তো আমাদের সেই মেয়ে ছেলেটা না? তাই তো, দুঃখীকে হাত ধরে কোথায় নিয়ে চললো? ব্যাপার সুবিধের নয়, চল তো দেখি। গোলে মালে পিরিত করোনা, গোলে মালে পিরিত করোনা, ওসে পিরিত কাঠালে রাটা, ওসে পিরিত কাঠালে রাটা, লাগলে পরে ছাড়ে না। ভোলা মন ভোলা মন ভোলা মন, লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিত করোনা, গোলে মালে পিরিত করোনা, গোলে মালে পিরিত করোনা, আরে গোলে মালে পিরিত করোনা। কি ব্যাপার, কি জঙ্গলে টেনে নিয়ে এলে কেন আমাকে? চুপ চুপ, এই ঝোপটার আড়ালে দাঁড়াও, কোনো শব্দ করো না। এদিকে তো এসেছিল, কোথায় গেল? খান সাহেবের পুরো বাড়িতে ঢোকেনি তো? ওরে বাবা, ওই বাড়িতে আমি ঢুকছি না। আমিও না, চল চল ফিরে যাই। খুব ভুল খাইয়েছি ওদের। কত শখ লুকিয়ে লুকিয়ে অন্যের পিরিতি দেখবে। আরে না না, ওরা আমার বন্ধু, হয়তো ভুল বুঝবে। বন্ধু না হাতি। এসো ঠাকুর, এই বড় বাড়ির ভেতর চলো, সেখানেই তো হবে আসল খেলা। কি হচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছ? সপুরে মেওয়া বলে ঠাকুর। এই ঝুড়িটার নিচে কি আছে জানো? কি? এই 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 দেখো। আরে এ তো চন্দ্রবড়ার বাচ্চা। হ্যাঁ ঠাকুর, নতুন প্রাণ, নতুন রস। সাবধান নিধি, বাচ্চা হলেও বিষ কিন্তু মারাত্মক। ভয় নেই, আমি 3 দিন নজর রাখছি, এদের মা নেই। কিন্তু এরা মরে যাচ্ছে, বাঁচাতে পারছি না। 7টা ছিল, এখন 4টে রয়েছে। কি খেতে দিচ্ছিলে? দুধ, ভাত, কলা, খই, কিছুই ওরা ছোঁয় না। আহা, ওরা ওসব খায় না। বাচ্চা ইঁদুর, ড্যাঙাচি এসব চাই। তাই তো তোমাকে ডেকেছি। তুমি জানো, আমি জানি না। যদি আমরা এদের বাঁচাতে পারি, যদি জোড়া জোড়া সাপ মিলিয়ে আরো ছানা পাই, তবে রূপোর পাহাড় বানাতে পারবো গো আমরা। মানে মানে সাপের চাষ? হ্যাঁ গো, সাপের চাষ করতে পারবে না তুমি? সর্পরস, হা, 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 হা। সর্পরস। গোলে মালে পিরিত করোনা, গোলে মালে পিরিত করোনা, ওসে পিরিত কাঠালে রাটা, ওসে পিরিত কাঠালে রাটা, লাগলে পরে ছাড়ে না। ভোলা মন ভোলা মন ভোলা মন, লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিত করোনা। এই যে বাবু, 5টা সাপ। 5টা? আগে হ্যাঁ বাবু, 5টা। আমিও বাবু 4টে এনেছি। কেউ সাপ খুঁজে পাচ্ছে না, তোরা রোজ কোথা থেকে সাপ আনছিস বলতো? আগে বাবু, আমি সাপুড়ে, আমি জানি সাপ কোথায় পাওয়া যায়। তাই নাকি? আর তুইও সাপড়ে নাকি? মরণ, আমি সাপুড়ে হতে যাব কোন দুঃখে? আমি হচ্ছি ওনার নাগর গো বাবু, রসের নাগর। এই যা যা, যত বাজি কথা। এই নে টাকা, যা এখান থেকে। চলি গো বাবু, রাম রাম। কাল আবার আসবো গো বাবু,
আবার কাল আসবো। কাঁঠালের আটা ও সে পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না ভোলা মন ভোলা মন ভোলা মন লাগলে পরে ছাড়ে না গোলে মালে পিরিত করো না। এই নাও গো 5 টাকা। তাহলে হয়ে গেল তো এখন পুরো 200। হ্যাঁ, পুরোপুরি 200। এবার আমাদের ঝিলিক যাবে শ্বশুর বাড়ি। মা, আরে দাঁড়াও, এর ওপর বিয়ের খরচও তো লাগবে। তা ধরো আরো 25-30 টাকা। সে হয়ে যাবে, তুমি তো রোজই 4-5 টাকা করে আনছো। শোনো না, কালই তুমি মতিলালের কাছে চলে যাও, গিয়ে টাকা দিয়ে বিয়ের দিন ঠিক করে আসবে। ঠিক আছে, তাই হবে। ওকে, আবার চললে কোথায়? মানে একটু কাজ আছে। এত রাতে কি কাজ তোমার? রোজ এই সময় কোথায় যাও? বললাম না কাজ আছে, আসছি আমি। দেখলে তোর বাবা কেমন হয়ে গেছে। মা, কাজ আছে বলছে যখন, তখন নিশ্চয়ই কোনো কাজ আছে। চুপ কর তুই, রাতের বেলা কি কেউ সাবধানে নাকি? কাজ কাজ মানে কি কাজ? আগে তো কখনো এমন দেখিনি। দুঃখী দুঃখী দুঃখীরাম, আই দুঃখী, বাইরে আয়। কি হয়েছে কি করিম ভাই এত রাতে? দুলা ভাইকে একবার বাইরে আসতে বল। এ কি, লায়লা, সালমা, তোরাও এসেছিস? কি ব্যাপার কি? কি ব্যাপার সেটাই তো জানতে এসেছি আমরা। দুঃখী দুঃখী, উনি বাড়ি নেই করিম ভাই, যা বলার আমাকে বলো। বাড়ি নেই না, এই মাত্র কাজ আছে বলে বেরিয়ে গেল। মানে ওই ওখানেই গেছে। ওখানে গেছে মানে? কোথায় গেছে? না না ভাবি, আমরা জানতে চাই যেখানে কেউ একটাও সাপ পাচ্ছে না, সেখানে দুঃখীরাম আর ওই মেয়েটা কি করে এত সাপ পাচ্ছে। মেয়ে? কোন মেয়ে? একটা মেয়ের সাথে দুলা ভাইয়ের ভাব হয়েছে। কি কি বাজে কথা বলছিস লায়লা? বাজে কথা না, আমিও দুলা ভাইকে ওর সাথে জঙ্গলে ঢুকতে দেখেছি। এখনো ওরা ওখানেই গেছে, বিশ্বাস না হয় দেখবে চলো। না না, এত রাতে ওই পোড়ো বাড়িতে ঢুকে কাজ নেই বাপু। পোড়ো বাড়ি? কোন পোড়ো বাড়ি? খান সাহেবের পোড়ো বাড়ি। ও মা, সে বাড়িতে তো ভূত আছে। আছেই তো, তবু ওর কিসের টান ভাবি যে রোজ রাত বিরেতে ওই বাড়িতে ঢোকে। চলো তো দেখি কি করে সেখানে। না না শর্মা, এখন যাস না। চুপ কর তুই, হতভাগা মিনসে কি করছে আমার জানা দরকার। তোরা না গেলেও আমি একাই যাব। না না ভাবি, আমরা সবাই যাব। হ্যাঁ চল চল, তোমরাও চলো, সকলে যাই চলো। সাবধানে ভাবি, কোনো শব্দ করো না। ভিতরে আলো জ্বলছে, মনে হয় মশাল জ্বেলেছে। তোমরা এখানেই থাকো, আমি একা ঢুকছি। নিধি, আজ কত ব্যাঙ ধরেছি দেখো, ব্যাঙাচিও পেয়েছি অনেক। ওসব কথা পরে হবে গো ঠাকুর, এখন এসো, আমার কাছে এসো। কি বলছো নিধি? এই দেখো গো, তোমার আমার মিলনে পেটে বাচ্চা এসেছে গো। বাচ্চা? মিলন, দাঁড়া তো, কি হচ্ছে কি এখানে? এ কি সরমা, তুমি এখানে কি করছো? এই রে, সব ধরা পড়ে গেল। তুমি এখানে কি করছো সেটা বলো। আমি আমি মানে আমি পুরো যাত্রা পালা। হতচ্ছাড়া, বদমাস, বুড়ো বয়সে ভীমরতি। না 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 সরমা, তুমি ভুল বুঝছো। কিচ্ছু ভুল বুঝছি না। এই বেহায়া চরিত্রহীন মেয়ে টানে তুমি আমাকে ভুলে গেলে? মুখ সামলে কথা বলো গো দিদি। এই বেহায়া চরিত্রহীন মেয়েটা ছিল বলেই তোমার মেয়ের আজ বিয়ে হতে চলেছে। কি, তুমি ওর থেকে টাকা নিয়েছো আর সেই টাকায় আমার মেয়ের বিয়ে দিচ্ছ? না সরমা না। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এই ঘরের চারিদিকে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, কি দেখছো বলো আমাকে? ঘরের চারিদিকে কি দেখছি মানে? এই যে দেখছো এত চৌবাচ্চা, এগুলো আমরা বানিয়েছি।
বুঝলে? চৌবাচ্চাগুলোর ভিতরে কি আছে সেটাও দেখো। এ কি এত সাপ? হ্যাঁ, সাপ। এই নিধির বুদ্ধিতেই আমি এই ব্যবসা খুলেছি। এখানে আমরা সাপের চাষ করি, বুঝলে? সেই জন্যে যখন কেউ সাপ পাচ্ছে না, তুমি রোজ 4-5টা করে সাপ পাও? হ্যাঁ, এবার বুঝলে এই বেহায়া চরিত্রহীন মেয়েটা তোমাদের কত উপকার করেছে। ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম, যাও। কিন্তু একটা কথা বুঝলাম না, এই সাপের চাষ করার কথা আমাকে তুমি বলনি কেন? আমরা চাইনি লোকে আমাদের কথা জানুক। কিন্তু এখন তো আমরা সব জেনে গেলাম, এখন তাহলে কি হবে? এ কি করিম, তোমরা? হ্যাঁ, আমরা ভেবেছো চিরদিন একা একা মধু খেয়ে যাবে, তার হবে না। এবার আমাদেরও এই ব্যবসার অংশীদার করতে হবে। কি? কখনো না। তাই নাকি? ভেবে দেখো তো কিনা, আমাদের যদি দলে না নাও, আমরা কিন্তু মিউনিসিপ্যালিটিতে গিয়ে সাহেবদের সব বলে দেব। তখন ব্যবসা তো ডকে উঠবেই, জেলের ভাতও খেতে হবে, বুঝলে? অগত্যা দুঃখীরাম ও নিধিকে করিমদেরও ব্যবসার অংশীদার করতে হয়। এই খবর ক্রমশ দিল্লির অন্যান্য মানুষদের কানেও পৌঁছে যায়। ফলে কয়েক মাসের মধ্যেই সাপ ধরা নয়, সাপের চাষ করাই হয়ে ওঠে দিল্লির গরিব মানুষদের প্রধান জীবিকা। এদিকে জঙ্গল বা রাস্তার সাপদের ধরার কেউ নেই, ফলে প্রকৃতিতেও সাপের সংখ্যা বাড়তে থাকে। সাহেব, কাল আরো 4 জনকে সাপে কেটেছে। হ্যাঁ, আমি শুনিয়াছি সে কথা। আমি বুঝিতে পারিতেছি না কি হইতেছে। এত লোক প্রত্যহ এত সাপ লইয়া আসিতেছে, কিন্তু রাস্তায় সাপেদের সংখ্যা ক্রমশ বাড়িতেছে। আমিও বুঝতে পারছি না সাহেব, আমার মনে হয় এর মধ্যে কোনো গোলমাল আছে। গোলমাল? কি গোলমালের কথা তুমি বলিতেছ বাবু? আমার মনে হয় পুলিশের গোয়েন্দাদের তদন্ত করতে বলা উচিত। গুড আইডিয়া। আমি আজই পুলিশ কমিশনারের সাথে কথা বলিব। তদন্তে ধরা পড়ে মানুষ ঘরে সাপ পুষছে। সরকার বাধ্য হয় পুরস্কার বন্ধ করতে। ঘোষণা করিতেছি, আজ হইতে সাপ মারিবার জন্য আর কোন রুপিয়া দেওয়া হইবে না। কি? আর টাকা দেবে না? তাহলে এত সাপ নিয়ে আমরা কি করব? সাহেবদের উচিত শিক্ষা দেব। কিভাবে? সব সাপ ছেড়ে দেব দিল্লির রাস্তায়। তাতে তো শহরে সাপের সংখ্যা ভয়ানক বেড়ে যাবে। যাক বেড়ে, সাহেবরা বুঝবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে কি হয়। ওরে বাবা, সাপ সাপ, পালান সাহেব, পালান পালান পালান। কোথায় পালাইবো? চারিদিকে শুধু সাপ। ও মাই গড, ও মাই গড। সাপ ছেড়ে দেওয়ার সেই ভয়াবহ দিনে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগণিত মানুষ সাপে কাটা পড়ে। আর একটা সাপ কিভাবে যেন দুঃখীরামের ঘরেও ঢুকে পড়ে। আর ও মা গো, আমার ছেলে, আমার মেয়েটাকে সাপে কাটলো। সব আমার দোষ, সব আমার দোষ। টাকার লোভে আমি নিজের সর্বস্ব শেষ করে ফেললাম। একদিকে দুঃখীরামের ব্যক্তিগত ট্র্যাজেডি, অন্যদিকে ব্রিটিশ শাসনের অদূরদর্শিতা। দুই দিকেই আমরা যা দেখতে পাই তাকে হিতে বিপরীত ছাড়া আর কিছুই বলা যায় না। এই ছিল কোবরা এফেক্ট প্রবাদের পেছনের গল্প। কিন্তু ইতিহাসে এর সত্যতা নিয়ে সন্দেহ আছে। হতে পারে ঘটনাটি নিছক কল্পকাহিনী, আবার এটাও হতে পারে ব্রিটিশরা তাদের নির্বুদ্ধিতার প্রমাণ মুছে ফেলেছে।
যেটাই হোক, সাপের কামড়ে প্রতি বছর প্রায় 20,000 মানুষের মৃত্যু হতো তখনকার ভারতে। আর পুরস্কার থাকুক বা না থাকুক, মৃত্যু হার খুব একটা কমেনি সে সময়। তবে এই সময় থেকেই ভারতীয় সমাজে সাপ সম্বন্ধে সচেতনতা তৈরি হয়। এই নাটকে আলিগড় আন্দোলন প্রসঙ্গও এসেছে, যা সত্যিকারের ইতিহাস। স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজকে শিক্ষার আলোতে আনতে বিশাল ভূমিকা নেন, কিন্তু একই সাথে তিনি দ্বিজাতি তত্ত্বের সূচনাও করেন, যা পরবর্তীকালে ভারত ভাগের রাজনীতিতে প্রভাব ফেলেছিল। অতএব দুঃখীরাম, ঝিলিক, নিধি, করিম, রহিমদের এই গল্প কাল্পনিক হলেও এর ভিতরে লুকিয়ে আছে ঔপনিবেশিক ভারতের আলো আর অন্ধকারের মিলিত প্রতিচ্ছবি। নাটকটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহ দিন। ধন্যবাদ।